তাহলে তোমরা রেডি হয়েছো? কিসের জন্য রেডি বলেছিলাম? পার্ট বিতে আমরা দেখে নিয়েছি যে আমরা জারের সঙ্গে যাব কোথায়? হারমিটের ওখানে। জার এবার তার তিনটা উত্তর খুঁজে পাওয়ার জন্য হারমিটের কাছে যাবেন তো? বলেছিলাম না আমরাও যাব, গিয়ে দেখবো ওখানে কী হচ্ছে। কাল্পনিকভাবে যাব, যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ঘোড়ায় চাপতে হবে। ঠিক আছে, ঘোড়া যদি চাপতে হয় তো ঘোড়া কিন্তু আমাদের সত্যিকারের ঘোড়া না, এই ঘোড়া হচ্ছে আমাদের টেক্সট বুকটা। টেক্সট বুকের পেজ নাম্বার খোলো 55 পেজ নাম্বার খোলো, তাহলে আমরা দেখবো জারের সঙ্গে ঠিক পৌঁছে যাবো ওই হারমিটের কাছে, অরণ্যের মধ্যে। দেখবো গিয়ে ওখানে জার আর হারমিটের মধ্যে কী কথোপকথন হচ্ছে। আমরাও তো তিনটা উত্তর খুঁজে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি না, তিনটা কোশ্চেন উত্তরটা কি। ঠিক আছে, তোমরা শুরু করো। পেজ নাম্বার 55 বের করেছো নিশ্চয়ই। এবার উপর থেকে 1 2 3 4 5 6 নম্বর প্যারাগ্রাফ থেকে শুরু হবে। উপর থেকে 6 নম্বর প্যারাগ্রাফ থেকে আজকে আমাদের পড়াটা শুরু হচ্ছে। দেখো তাহলে, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। ওই হারমিটটা বাস করতেন একটা অরণ্যের মধ্যে। উড মানে এখানে অরণ্য, কাঠ না, উড মানে অরণ্য, যেখান থেকে তিনি কখনো কোথাও বাড়ি যেতেন না। ঠিক আছে, যেতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক। আর তিনি শুধুমাত্র কেবলমাত্র তিনি সাধারণ ব্যক্তিদের সঙ্গে দেখা করতেন। সাধারণ কেউ যদি তা ক্ষমতা নিয়ে আসে, কেউ যদি রাজনৈতিক ক্ষমতা নিয়ে আসে, কেউ যদি মনে করো খুব ধনী হয়, ঠিক আছে, তাদের সঙ্গে তিনি দেখা করতেন না। যারা একবারে সাধারণ মানুষ তাদের সঙ্গে তিনি দেখা করতেন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস। তাই জন্য জার একদম সাধারণ ব্যক্তির মতো, সাধারণ দেশবাসীর মতো, গ্রামের মানুষের মতো পোশাক পরিচ্ছদ পরলেন। And before reaching the hermit's cell, dismounted from his horse. আর হারমিটের কুটিরে পৌঁছাবার আগে তিনি তার ঘোড়া থেকে নেমে পড়লেন। তিনি বলতে গেলে জার তার ঘোড়া থেকে নেমে পড়লেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড। আর তার যে বডিগার্ড ছিল, তার যে দেহরক্ষী ছিল, দেহরক্ষীগুলোকে পিছনে অরণ্যের মধ্যে কোনো একটা গোপন জায়গাতে অপেক্ষা করতে বললেন তিনি। কারণ যে হারমিট যদি জেনে যায় যে রাজা বা জার, তিনি তার সঙ্গে দেখা করবেন না। আচ্ছা, তাহলে এখান থেকে একটা শিক্ষা পাচ্ছি আমরা যে ক্ষমতার জন্য আমরা কত লড়াই করি, তাই না? আর হারমিটের কাছে ক্ষমতার কোনো ভ্যালুই নাই। ক্ষমতাবান লোককে তিনি পছন্দই করেন না, সাধারণ ব্যক্তিকে পছন্দ করেন হারমিট। অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন। এবার একাকি যাচ্ছে, অ্যালোন, আস্তে 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 একাকি বনের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে জার। কোথায়? হারমিটের কুটিরে। এবার দেখো নেক্সট প্যারাগ্রাফে কি আছে? when the Tsar approached, the hermit was digging the ground. এবার যখন জার পৌঁছালেন ওখানে, তখন হারমিটকে দেখলেন। হারমিট তার কুটিরের সামনে একটা উঠোনের মতো জায়গা আছে, সেখানে মাটিটাকে কর্ষণ করছে, মানে মাটি কাটছে, হ্যাঁ, মাটি চাষ করছে বলতে পারো, হ্যাঁ, ডিগিং, মাটি খুঁড়ছে। ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, এই যে বাড়ির সামনে। এবার দে সিং দ্য জার, হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। এবার জারকে দেখে, সিং দ্য জারকে দেখে সে গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। কিন্তু জারকে দেখে বলছে, ওটা তো আমরা লেখক বলছে আমাদেরকে, জারকে দেখে। তিনি জানতেন না যে ইনি জার, তিনি জানতেন সাধারণ মানুষ আছে। বলছে ঠিক আছে, আমার কুটিরে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমার কুটিরে তুমি এসেছো, ঠিক আছে, এই নিয়ে বলে ব্যাস নিজে কাজে মত্ত হয়ে গেলেন। আবার কে? হারমিটটা মাটি খুঁড়ছেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক। এখান থেকে প্রশ্ন হয়, ভালো করে দেখে নাও। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক। হারমিট ছিল দুর্বল, হ্যাঁ, নুয়ে পড়া একটা মানুষ, হ্যাঁ, একবারে শরীরে জরাজীর্ণ হয়ে গেছে, বয়স অনেক, প্রায় 80 বছরের উপর হতে পারে, ধরে নাও এরকম, হ্যাঁ, ফ্রেইল অ্যান্ড উইক। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটল আর্থ, হি ব্রিথড হেভিলি। আর প্রত্যেকবার যে যখন ও কোদালটাকে মাটিতে এভাবে কোপাচ্ছে, অল্প অল্প মাটি তুলতে পারছে, আর ততই জোরে জোরে ওর শ্বাস প্রশ্বাস পড়ছে, ব্রিথ হেভিলি, ঠিক আছে, কঠিন শ্বাস প্রশ্বাস পড়ছে। বয়স হয়ে গেলে আমাদের দেখেছি আমরা বয়সকালে দেখবা বয়স্ক মানুষদের এরকম হতে দেখা যায় সাধারণত। যে কোনো মানুষ বয়সকালে এরকমই হয়, শরীর থেকে দুর্বল হয়ে যায়, তাই না? আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফে দেখো কি আছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড। জার ওয়েন্ট আপ টু হিম, তার কাছে গেলেন, জার গেলেন, আর সেড তাকে বললেন, দেখো কি বলেন। I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. দেখো কি বলছে, আমি আপনার কাছে এসেছি, হ্যাঁ, হারমিট সন্ন্যাসী মানুষ, আপনি জ্ঞানী সন্ন্যাসী মানুষ,
আমি আপনার কাছে এসেছি আমার 3টা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। এবার দেখো, হাউ ক্যান আই লার্ন টু ডু রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? প্রশ্ন করছেন, এবার দেখো প্রশ্ন করতে শুরু করেছে, বলছে যে কী করে আমি, হাউ ক্যান আই লার্ন টু ডু, কী করে আমি শিখবো দ্য রাইট থিং, সঠিক কাজটা কী করে সঠিক সময় করতে শিখবো, সঠিক কাজটি আমি কী করে সঠিক সময় করতে শিখবো, এটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন ব্যক্তিগুলোকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো, কোন ব্যক্তিগুলো সবচেয়ে বেশি আমার জীবনে প্রয়োজন, অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, বলছে কার প্রতি আমি বেশি গুরুত্ব দেবো, বেশি মনোযোগ দেবো অন্যদের তুলনায়। তার মানে সঠিক সময় সঠিক কাজটা কীভাবে করবো, কোন ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবো অন্যদের তুলনায়, বাকিদের তুলনায়, অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আর কোন কাজটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন কাজটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, আর আমার প্রথম মনোযোগ, প্রথম গুরুত্ব তাকে দিতে হবে, কোন কাজটাকে দিতে হবে, কোন কাজটি এমন যাকে আমাকে প্রথম গুরুত্ব দিতে হবে, প্রথমভাবে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কোন কাজটিকে আমার সব থেকে আগে করতে হবে, বেশি গুরুত্ব প্রদান করতে হবে কোন কাজটিকে। তাহলে এই ধরনের 3টা কোশ্চেন আমরা তো আগে পেয়েছিলাম, এখন আমরা কোশ্চেনে আটকে আছি, কোশ্চেনগুলো বারবার উত্থাপিত হয়েছে। এবারও 3টা কোশ্চেন হারমিটকে জিজ্ঞাসা করলেন, কে জিজ্ঞাসা করলেন, জার জিজ্ঞাসা করলেন, ঠিক আছে। নেক্সট প্যারাগ্রাফে দেখো, দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট এবার জারের কথা মন দিয়ে শুনলেন, হ্যাঁ, লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং, হারমিট কোনো উত্তরই দিলেন না। দেখলে তাহলে বলছিলাম না যে কি, যে ভালো ভালো জিনিস পেতে গেলে একটু সময় দিতে হয়, একটু অপেক্ষা করতে হয়, খুব চঞ্চল হলে কিন্তু আমরা ভালো জিনিস অ্যাচিভ করতে পারি না। এই যে ক্লাসের শুরুগুলোতেই যদি 2-4 মিনিট 5 মিনিট কেউ যদি তোমরা ক্লাসগুলোকে দেখে অফ করে দাও তাহলে খুব সমস্যা। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারছি যে আমাদের ধৈর্য রাখতে হবে, যে কোনো প্রশ্ন উত্তর যদি খুব সহজে কোনো প্রশ্ন উত্তর পেয়ে যাও, যদি কোনো জিনিস খুব সহজে বুঝে যাও, বেশি দিন লাস্টিং করবে না। যার কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, উত্তর দিবেন উনি, কিন্তু কীভাবে দিবেন দেখো। আর সেই লার্ন ম্যানগুলো দেখছো ফট করে উত্তর দিয়ে দিল, খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দিল। প্রত্যেকটা স্টেপে আমাদের এখানে শেখার আছে। তাহলে এখানে আমরা ভালো কিছু উত্তর পেতে গেলে, পাওয়ার জন্য, ভালো কিছু রহস্য জানার জন্য জীবনের, আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু থামতে হবে, একটু ওয়েট করতে হবে। তারপর আমরা যেটা উত্তর পাবো সেটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে আমাদের কাছে। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্স ডিগিং। তাহলে দেখো, হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্স ডিগিং, আবার সে তার করলো কি, খোঁড়াখুড়ি আরম্ভ করে দিল, ওই মাটি যে খুঁড়ছিল সে কাজটা আবার সে চালু রাখলো, কে, ওই হারমিটটি, হ্যাঁ, হারমিট আবার তার মাটি খোঁড়ার কাজ চালু রাখলো। ইউ আর টায়ার্ড সেড দ্য জার বলেন কি এবার, যে আপনি তো ক্লান্ত হয়ে গেছেন, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, বলছে আমাকে দেন আপনার কোদালটা দেন, আমি কিছুক্ষণের জন্য আপনার কাজটা করে দিচ্ছি। আপনি ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে, আপনি আবার একটু রেস্ট নেন, বিশ্রাম করুন। পেজ নাম্বার 56 বের করো। তো থ্যাঙ্কস সেড দ্য হারমিট বলেন ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জারকে হারমিট তখনও যায় না, বারবার আপনি মনে রাখো, হারমিট তখনও যায় না যে এটা জার, এটা লেখক বলছেন জারকে দিলেন, হ্যাঁ, হারমিট জারকে কোদালটা দিলেন। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ডে হারমিট বসে পড়লেন, তাই তো। এবার দেখো, হোয়েন হি হ্যাড ডাক 2 বেডস, যখন হারমিট, হ্যাঁ, when he had dug 2 beds the jar stopped and আচ্ছা সরি, যখন জার যখন দুটো বেড মানে কিন্তু বিছানা ভাববে না, বীজতলা তোমরা দেখেছো, যেখানে যদি তোমরা মাঠে যাও দেখবে ফুলকপি, বাঁধাকপি বা লঙ্কা চাষ করার আগে বীজ থেকে গাছ বের করা হয়, ওটা ঠিক বীজতলা বলে, ওটাকে বলে বীজতলা, ঠিক আছে, হ্যাঁ। ওটা একটু মাটি তুলে একটা বিছানার মতো করে রাখা হয়, উপরে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়, ওখানে ওই বীজগুলোকে বপন করা হয়, ওখান থেকে চারা ফুটে আসে, ওর উপরে খড় দিয়ে দেওয়া হয়, সেই চারাগুলো তুলে আবার গাছ মানে মাঠের মধ্যে বিভিন্ন জায়গাতে নির্দিষ্ট দূরত্বে লাগানো হয়, ওটাকে বলে বীজতলা। ওই বীজতলা যখন when he had dug 2 beds, যখন বীজতলার মতো দুটো লাগানোর মতো কিছু শস্য বা সবজি লাগাবার মতো যখন দুটো জায়গা তিনি খুঁড়ে দিলেন, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, জার থেমে গেলেন, আবার বারবার কোশ্চেনগুলো রিপিট করলেন, তার যে 3টা কোশ্চেন জিজ্ঞাসা করলেন সেই 3টা কোশ্চেন তিনি রিপিট করলেন। দ্য হারমিট অ্যাগেইন গেভ নো অ্যান্সার, হারমিট আবারও কোনো উত্তর দিলেন না।
বুঝছো, হারমিট আবারও কোনো উত্তর দিলেন না। বাট রোজ, হারমিট আবার এবার বসেছিলেন যে দাঁড়িয়ে গেলেন, স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, নিজের হাতটা বাড়ালেন ফর দ্য স্পেড, হাতটা বাড়িয়ে কোদালটা ওই জারের কাছ থেকে তিনি নিয়ে নিলেন। অ্যান্ড সেড, আর তিনি বললেন, নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, বলছে এবার আপনি বিশ্রাম নেন, আমাকে আমার কাজটা করতে দেন। তো আপাত দৃষ্টিতে কী মনে হচ্ছে, হারমিট কেমন ধরনের মানুষ? দুবার প্রশ্ন করলো, অনেকক্ষণ ধরে ওয়েট করলো, উত্তর দিচ্ছে না। কি হারমিট কি আদৌ জ্ঞানী মানুষ? এত এত উনি থামাচ্ছেন কেন? কেন দিতে চাচ্ছেন না উত্তর? তার কি কোনো টাকা পয়সার দরকার? দিচ্ছেন না কেন? আমাদের মনে প্রশ্ন আসছে, দিচ্ছেন না কেন? যাই হোক, ওয়ার্ক আ বিট। এবার দেখো, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার কিন্তু তাকে কোদালটা দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, আর বললেন কি জানো, মাটি কোপাতে লাগলেন। ও জার ভাবছে কি যে মনে হয় নিশ্চয়ই আমার তরফ থেকে বিরক্ত হয়ে আমার কাছে কোদালটা চাইছে, হ্যাঁ বারবার প্রশ্ন করছে, ফালতু কাজ করতে দেবো না ওকে, আমার কাজটা আমি করি। জার এটা ভাবছে, তাই জন্য হয়তো হারমিট কোদাল চাইছেন। তো ঠিক আছে আপনি বসুন, আপনাকে উত্তর দিতে হবে না, আমি কাজটা করছি, এরকম ব্যাপার। হ্যাঁ, 1 hour পাস্ট। সিচুয়েশনটা বুঝো কিন্তু, জার উত্তর পাওয়ার জন্য কত মরিয়া হয়ে আছে। তোমাদের স্টুডেন্টদেরকে একটা কথা বলছি, জার থেকে একটা শিক্ষা নিতে হবে। যতক্ষণ না তোমরা একটা উত্তরকে মনের সঙ্গে মিলাতে পারবে, সম্পূর্ণ মানে ডাউটলেস হতে পারবে, ততক্ষণ জারের মতো কিন্তু এত আগ্রহী হতে হবে। জার কত কিছু সহ্য করছে, নিজের একটা রাজা প্রায় একটা ধরো কি সাধারণ মানুষের ছদ্মবেশ নিলেন। জারের মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু কতটা শেখার জন্য পাগল তিনি। 1 hour পাস্ট অ্যান্ড অ্যানাদার, 1 ঘন্টা পেরিয়ে গেল, আর 1 ঘন্টা পেরিয়ে গেল। দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, এবার গাছের পেছন দিকে সূর্য অস্ত যাচ্ছে। গাছের পেছন দিকে তো সূর্য অস্ত যায় না, কিন্তু দেখে মনে হচ্ছে, আমরা আপাতত দৃষ্টিতে মনে করি পাহাড়ের ওপারে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক আছে, নদীর ওপারে সূর্য অস্ত যাচ্ছে, হয় না আমাদের, গাছের ওপারে সূর্য অস্ত যাচ্ছে, ওটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। তো গাছের ওপারে সূর্য অস্ত গেল, তার মানে সন্ধ্যা নেমে এলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, আর জার করলো কি, জার মাটিতে শেষ পর্যন্ত কোদালটাকে নামিয়ে রাখলো। অ্যান্ড সেইড, আর তারপরে এবার কিন্তু বলছে, এবার কিন্তু জারের ধৈর্য আর থাকছে না, জার কিন্তু এবার মানে একদম উত্তর পেয়ে ছাড়বে এরকম একটা কন্ডিশন। হ্যাঁ, আই কেম টু ইউ, বলছে দেখো জার বলছে হারমিটকে, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, বলছে আপনি একজন মহান জ্ঞানী ব্যক্তি, আপনার কাছে আমি এসেছিলাম। ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স, আমার উত্তর পাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছিলাম। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কোনো উত্তর না দেন, টেল মি সো, আমাকে আপনি বলে দেন যে আমি কোনো উত্তর দিতে পারবো না আপনার, বা আমার উত্তর জানা নাই বা কিছু, আপনি আমাকে বলে দেন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি চলে যাবো। কিন্তু দেখো জার তার ক্ষমতার কিন্তু অপব্যবহার করেনি। জার পোলাইটলি জিজ্ঞাসা করলেন, যদি আপনি না দিতে পারেন বা আমাকে উত্তর দেওয়ার ইচ্ছা না থাকে, আপনি আমাকে বলেন, আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, হেয়ার কাম সামওয়ান রানিং, এই যে আস্তে আস্তে কে যেন দৌড়ে আসছে, সে দ্য হারমিট, দেখো তো তোমার পিছনে কেউ যেন দৌড়ে আসছে একটা, ওই জারকে বলছে তোমার পিছনে দেখো তো কেউ একটা দৌড়ে আসছে। লেট আস সি হু ইট ইজ, চলো দেখি কে আছে এটা, চলো দেখি এটা কে আছে, ও কে আছে তোমার পিছনে দৌড়ে আসছে, ও কে আসছে, চলো দেখি ওকে আগে দেখি। আচ্ছা, তবে দেখো কি বলছে, যে চলো দেখো যে তোমার পিছনে কে আসছে ওই মানুষটা, দেখি আগে ওকে দেখি। দ্য জার টার্ন রাউন্ড, জার পিছন দিকে ফিরে তাকালো, হ্যাঁ সত্যি তো কে আছে দেখি, ঠিক আছে। অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান, একটা দাড়িযুক্ত মানুষকে দেখলো, গালে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান, দেখো যেভাবে গালে আমার দাঁড়িয়ে আছে এখন, ওরকম ধরনের মারি, এর থেকেও বেশি হতে পারে। হ্যাঁ, মোদ্দা কথা দূর থেকে বোঝা যাচ্ছে যে লোকটার গালে দাঁড়িয়ে আছে। দাড়িযুক্ত একটা মানুষ দৌড়ে আসছে, দেখো বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, ওই অরণ্যের ভিতর থেকে একটা দাড়িওয়ালা মানুষ দৌড়ে আসছে, ঠিক আছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোম্যাক, ওই যে মানুষটা আসছে, সে তার হাতটাকে এইভাবে একদম পেটের মধ্যে চেপে ধরে আসছে, মনে হচ্ছে কি যে পেটে কিছু আঘাত লেগেছে, বা আমরা পেট ব্যথা হলে যেরকম করি ওরকম পেটটাকে চিপে ধরে ওই মানুষটা আসছে, যে অরণ্য থেকে আসছে, বিয়ার্ডেড ম্যানটা। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস
প্রেসড এগেনস্ট হিজ স্টোম্যাক, স্টোম্যাক মানে কিন্তু পাকস্থলী না, এখানে পেট, পেটটা বোঝাচ্ছে, পেট ধরে, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, আর হাতের তল থেকে না একদম রক্ত পিচকারি দিয়ে বেরোচ্ছে, পিচকারির মতো রক্ত বেরোচ্ছে, দেখো ফ্লোয়িং বলছে, রক্ত বয়ে বয়ে আসছে, হাত ভিজে গেছে পুরো ওর, পেট থেকে রক্ত বেরোচ্ছে। when he reached the jar he fell fainting on the ground, যখন সে ওই জারের কাছে এসে পৌঁছালো তখন ওই জারের সামনেই ওই মাটিতেই সে উল্টে পড়ে গেল। হ্যাঁ, আর দেখো কি হলো, ফেন্টিং মানে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেল। হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মর্নিং ফিবলি, আর গোঙাতে মানে ব্যথাতে যেটা আমাদের শব্দগুলো আসে, এটা কান্নার স্বর আসে না, কান্নার স্বরে গোঙাতে মানুষটা প্রায় অজ্ঞান হয়ে পড়লো। হ্যাঁ, দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোদিং, ওই জার আর হারমিটটা করলো কি, মানুষের কাপড়টাকে হালকা করলো, মানে যেখানে আঘাত লেগেছে, যেরকম আমরা গরম লাগলে কি বাটনগুলো খুলে দিই না, জামার বাটনগুলো খুলে দিই, গরম লাগলে এই জামার বাটনগুলো খুলে দিই, ঠিক আছে, ওরকম আনফাসেন বলছে, ওর পোশাকটাকে খুলে ফেলা হলো, ম্যানস ক্লোদিং। এবার দেখো, দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোম্যাক, আর দেখা গেলো তার পেটে, আবার স্টোম্যাক বলছে, তার পেটে একটা বিশাল বড় ক্ষত, মানে আঘাত লেগেছে। দ্য জার ওয়াশড ইট, জারটাকে পরিষ্কার করলো, হ্যাঁ, অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, যতটা পারতো এটাকে পরিষ্কার করলো এই ক্ষতটাকে, অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ, আর নিজের যে রুমালটা সে রুমাল দিয়ে এটাকে ব্যান্ডেজ করলো। হ্যাঁ, অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, আর হারমিটের বাড়িতে যেটা টাওয়েল ছিল, টাওয়েল গামছা টাইপের হয় বা গা মোছা বা আর কিছু টাওয়েল, এটা মানে কাপড়ের টুকরো বলতে পারো, কাপড়ের টুকরো দিয়ে ওটাকে ব্যান্ডেজ করলো, ঠিক আছে। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্তটা থামা বন্ধই করছে না, রক্তটা বয়ে যাচ্ছে, রক্ত বয়ে চলে যাচ্ছে, এত জোরে আঘাত লেগেছে পেটে, রক্ত বইতে আছে, রক্ত থামা বন্ধ হচ্ছে না। and the jar again and again removed the bandage, জার বারবার ব্যান্ডেজটাকে চেঞ্জ করছে, জার ব্যান্ডেজ বাঁধছে, রক্ততে ভরে ভিজে যাচ্ছে, আবার খুলে আবার চেঞ্জ করছে, আবার বাঁধছে, আবার রক্ততে ভিজে যাচ্ছে, আবার চেঞ্জ করছে, আবার বাঁধছে, আবার রক্ততে ভিজে যাচ্ছে, আবার চেঞ্জ করছে, এইভাবে বারবার চেঞ্জ করছে। রিমুভ দ্য ব্যান্ডেজ soaked with warm blood, আর যে ব্যান্ডেজটা বললাম গরম রক্তে ভিজে যাচ্ছে, ব্যান্ডেজটা গরম রক্তে ভিজে যাচ্ছে, খুলছে বাঁধছে আবার ফেলে দিচ্ছে, খুলছে বাঁধছে আবার ফেলে দিচ্ছে। and washed and rebandaged the wound, আর এই বারে পরিষ্কার করছে জায়গাটাকে, বারে ওই উন্ডটাকে, ওই ক্ষতটাকে ব্যান্ডেজ দ্বারা ঢেকে দিচ্ছে, আবার ক্ষতটাকে পরিষ্কার করছে, আবার ব্যান্ডেজ দ্বারা ঢেকে দিচ্ছে। এইভাবে জার ওই আগন্তুকটার, ওই যে আননোন পার্সনটার, ওই যে বিয়ার্ডেড ম্যানটার, যে আহত ম্যানটা, উন্ডেড ম্যানটার সেবা করলেন, বারে ব্যান্ডেজটাকে বাঁধলেন, ব্যান্ডেজটা খুললেন, আবার বাঁধলেন, এভাবে সেবা করলেন। এরপরে আমরা দেখবো যে ঘটনাটা হলো কি, হঠাৎ করে একটা কোথা থেকে আমরা 3 কোশ্চেন, এখনও পর্যন্ত আমরা 3 কোশ্চেন্স উত্তর পাইনি। 3 কোশ্চেন্সে ছিলাম, কি থেকে কি হয়ে গেল, কে এই ব্যক্তিটা, কে বিয়ার্ডেড ম্যান, ঠিক আছে, কে এই উন্ডেড পার্সনটা, কেনই বা ওই জঙ্গলের মধ্যে এসেছিল, কেনই বা হারমিটের বাড়িতে এলো, ঠিক আছে, হঠাৎ করে হারমিট আর ওই জার কীভাবে তার সেবা করলো, কেন করলো, অনেকগুলো আমাদের মনে প্রশ্ন আসছে না। এই গল্পের মধ্যে যদি আমি ডিরেক্ট ক্যারেক্টার ধরি হিসাবে, তো এর তৃতীয় ক্যারেক্টার, এই উন্ডেড ম্যানটা, বিয়ার্ডেড ম্যানটা, এর আগমনটা হঠাৎ করে আমাদের চমকে দিচ্ছে যে কে এই ব্যক্তিটা। যাই হোক, অনেক মনে আমাদের প্রশ্ন এসছে, তাই তো, আমরা প্রশ্ন উত্তরগুলো পাবো। আজ এখানে দেখো, এ পার্টে আমি বলে দিয়েছিলাম ইন্ট্রোডাকশনটা, বি পার্টে আমি আলোচনা করেছি আগের পোর্শনটা, ঠিক আছে, সি পার্টে আমি এইটুকু আলোচনা করলাম যে কি হলো এই বিয়ার্ডেড ম্যানটা। এবার বিয়ার্ডেড ম্যানের সঙ্গে যে বাকি ঘটনাটা ঘটবে জারের আর হারমিটের সঙ্গে, এটা আমরা পার্ট ডিতে দেখবো, ঠিক আছে। আমি টুকরো করে পড়াচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে ভিডিওটা সুন্দরভাবে তোমরা দেখতে পারো, দেখতে পারো, তার জন্য এখানেই আমি এই পার্টটা শেষ করছি। হ্যাঁ, আমি বলেছিলাম যে তোমাদের একটু যদি উপকার হয়, অন্তপক্ষে ফিডব্যাকটা দাও, লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, যারা নতুনরা দেখছো, ঠিক আছে। নেক্সট পার্টে আমরা কিন্তু অবশ্যই দেখা করছি, আর ঠিক একই মজা নিয়ে আমরা আসছি আবার ঘুরে, গল্পটাতে দেখবো আমাদের 3টা কোশ্চেন উত্তর কিন্তু পেতে হবে, সেই হিসাবে কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরে চলতে হবে। ডি পার্টের জন্য রেডি হয়ে থাকো, আমরা দেখি ওই পার্টে আমরা আমাদের 3টা প্রশ্ন যে জারের মনে এসেছিলো আর আমাদের মনেও এসেছিলো, সেই 3টা কোশ্চেনের উত্তর পাচ্ছি কি পাচ্ছি না। আজকে এখানে আমি স্টপ করলাম।